নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। আগেই বলেছিলাম যে আজকে ফেসবুক লাইভে আসবো আমি 9টার সময়। তো যথারীতি আমি 9টা বেজে গেছে, আমি ফেসবুক লাইভে চলে এসেছি। আপনারা যারা এই ফেসবুক লাইভ এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব, আগেই বলেছিলাম যে 10,323-এর স্পেসিফিক ম্যাটার। সারা রাজ্যের মানুষ হয়তোবা 10,323-এর বিষয়টা জানেন, তারপরেও কিছু অজানা তথ্য এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে ফেসবুক লাইভে আসা। কারণ করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে বাইরে যাওয়াটা খুব একটা ভালো হবে না। প্রশাসনের মতো কাজ করছে, যে সমস্ত গাইডলাইনগুলো দিয়েছে আশা করি রাজ্যের জনসাধারণ সবগুলো পালন করছে। আমি ব্যক্তিগত তরফ থেকেও করোনার এই মহামারীতে, এই সিচুয়েশনে সবাইকে বলবো সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে বিষয়টা নিয়ে বলা যে 10,323 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কোত্থেকে এসছে, 10,323-এর এন্টায়ার বিষয়টা কোত্থেকে শুরু হয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকার 2002 সাল, 2006, তারপর 2009 সালে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল করার জন্য বেশ কিছু ভ্যাকেন্ট পোস্ট, সেগুলোতে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে। প্রথমত 2002 সালে যারা ইন্টারভিউ দিয়েছেন সেই সময় সেটা হয়ে ওঠেনি। 2006 সালে ইন্টারভিউ আবার কল করা হয়েছিল, সে সময়ে কোনো কিছু হয়ে ওঠেনি। আলটিমেটলি 2009 সালে যে ইন্টারভিউটা হলো তার পরিপ্রেক্ষিতেই বেশ কিছু চাকরি এ রাজ্যে হয় শিক্ষা দপ্তরে। এর মধ্যে গ্র্যাজুয়েট টিচার আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে, আন্ডার গ্র্যাজুয়েট টিচার আছে। তো এন্টায়ার যে ইন্টারভিউ প্রসেসটা সেটা কিন্তু 2009 সালে কমপ্লিট হয়ে যায়। এবার এই ইন্টারভিউ প্রসেসের মূলে চাকরিগুলোর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এক এক সময়ে হয়। যেমন ধরুন, গ্র্যাজুয়েট টিচাররা জয়েন করে 2010 সালের মে মাসে, পোস্ট গ্র্যাজুয়েটরা অগাস্ট মাসে, আবার 2014 সালে আন্ডার গ্র্যাজুয়েট টিচাররা। তার জন্য কিন্তু সেপারেট কোনো ইন্টারভিউ হয়নি। অ্যাট এ টাইম সবটা ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছিল 2009 সালে। হ্যাঁ, হ্যালো। তো 2009 সালে ইন্টারভিউ কমপ্লিট, তার পরিপ্রেক্ষিতেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া। সেটা সরকার কী কারণে করেছে, তৎকালীন সময়ে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী ছিল সেটা আমাদের জানা নেই, কিন্তু প্র্যাকটিক্যালি সরকার 3 ভাগে ভাগ করেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল। 2010 সালে যখন গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তৎকালীন সময়ে কিছু বেকার যুবতীরা গুয়াহাটি হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ ত্রিপুরাতে ছিল তাতে প্রেয়ার করে, আপিল করে। আপিলে বলা হয়েছিল যে আমরা ইন্টারভিউতে বসেছিলাম কিন্তু আমরা পাইনি, তাদের যারা পেয়েছে তাদের কম্প্যারিজম হয়েছে, পার্টিকুলার বাই নেমে কেসটা হয়েছিল। ধরুন, আমি কোনো একটা ব্যক্তিকে ইন্ডিকেট করেই বলেছি যে ওর চেয়ে আমার নাম্বারটা বেশি, বা ওর চেয়ে আমার বয়স কম বা বয়স বেশি, আমি চাকরিটা পাইনি, যোগ্যতা আমার আছে, সুতরাং আমি করতেই পারি।
এবং 2010 সালে যখন এই কেসটা পুট আপ হয় গুয়াহাটি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, জাস্টিস বিকে শর্মার বেঞ্চে, তো এই কেসটার ফাইনাল জাজমেন্টটা আসে 2011 সালে জাস্টিস বিকে শর্মার কোর্টে। 2011 সালের এই জাজমেন্টটা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন এই জাজমেন্টটাকে কী বলা হয়েছিল। এই জাজমেন্টে 6 নম্বর এবং 7 নম্বর, মানে 6 নম্বর পেজের লাস্টের প্যারা এবং 7 নম্বর পেজের ফার্স্ট প্যারাটাতে মিলেই একটা কথা লেখা আছে। তাতে খুব স্পেসিফিক্যালি বলা হয়েছিল কিছু সংখ্যক লোকের কথা, সংখ্যাটা আমি যদি ভুল না বলি 31 জনের মতো হবে। তাদের বিষয়কে নিয়ে রাজ্য সরকারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে একটা কমিটি গঠন করে তাদের গ্রিভেন্সগুলো দেখে যাচাই করে এদের বিষয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তৎকালীন সময়ে সরকার এই জাজমেন্টটা সঠিকভাবে বুঝতে পারেনি না কি সেটা আমি জানি না, কিন্তু এই জাজমেন্টটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। পরবর্তী সময়ে যখন 2014 সালে আন্ডার গ্রাজুয়েট টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তার আগে বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্নভাবে অ্যালার্ট করছিল সরকারকে। যাই হোক, আলটিমেটলি 2014 সালে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল। দেওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু কেস তখন তৎকালীন সময় ত্রিপুরা হাইকোর্ট অলরেডি খুলে গেছে, ত্রিপুরাতে হাইকোর্ট ওপেন হয়ে গেছে, কারণ আর গুয়াহাটি বেঞ্চের প্রয়োজন ছিল না। তো ত্রিপুরা হাইকোর্টে বেশ কিছু কেস আনএমপ্লয়েড ইয়ুথরা করেছিল, অনেকগুলো কেস সাবমিট হয়েছিল। যেহেতু রাজ্য সরকার তৎকালীন সময়ে জাস্টিস বিকে শর্মার জাজমেন্টটা মানেনি, ওই কেসগুলো কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টে চলে আসে এবং ত্রিপুরা হাইকোর্টের যিনি মাননীয় চিফ জাস্টিস ছিলেন, জাস্টিস দীপক গুপ্তা মহোদয়, এই সমস্ত বিষয়গুলোকে ট্যাগ করে। এই জায়গায় একটা প্রশ্ন হলো যে এই যে জিটি পিজিটির কেস কিংবা ইউজিটি, প্রত্যেকটাই আলাদা আলাদা, কিন্তু গ্রাজুয়েট টিচারদের একরকম কোয়ালিফিকেশনের বিষয় থাকে, পোস্ট গ্রাজুয়েটদের এক রকমের কোয়ালিফিকেশনের বিষয় থাকে, এবং আন্ডার গ্রাজুয়েট টিচারদের অন্যরকম স্পেসিফিকেশন থাকে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। যাই হোক, আলটিমেটলি জাস্টিস দীপক গুপ্তা সবগুলোকে ট্যাগ করে এবং ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই কেসটার হিয়ারিং চলতে থাকে। ডিভিশন বেঞ্চের দুজন জাজ থাকেন, জাস্টিস দীপক গুপ্তা চিফ জাস্টিস ছিলেন, সঙ্গে ছিলেন জাস্টিস এস.সি. দাস মহোদয়। এখন প্রশ্ন হচ্ছে, জাস্টিস এস.সি. দাস মহোদয় নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে, যেগুলো হয়তোবা মাননীয় কোর্টের সামনে বিষয়গুলো ওঠেনি। এই যে 2003 সালের রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসিটা, এই পলিসিটা কে তৈরি করেছিলেন? এবং জাস্টিস এস.সি. দাস জাস্টিস হবার আগে উনি তো ল সেক্রেটারি ছিলেন ত্রিপুরা রাজ্যের। তো উনি কোন সময়ে ল সেক্রেটারি ছিলেন সেটা কি আপনারা জানেন? যতদূর আমার কাছে ইনফরমেশন, এই 2003 সালের রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসিটা ওনার হাত দিয়েই তৈরি, এবং তৎকালীন সময়ে রাজ্যের চিফ সেক্রেটারি বেশ কিছু বিষয় ওনার কাছে ক্লিয়ারিফিকেশন চেয়েছিলেন এই রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসিটা নিয়ে, এবং উনি এটার ক্লিয়ারিফিকেশন দিয়ে এটাকে আলটিমেটলি রাজ্য সরকারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করে দিয়েছিলেন। তারপর উনি জাস্টিস হয়ে যান। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি, যিনি এই পলিসিটাকে বানিয়েছেন, এই পলিসির মাধ্যমে আমরা চাকরি পেয়েছি বা অন্যান্য রাজ্যের অনেকেই চাকরি পেয়েছে, উনি যখন জাস্টিস হচ্ছেন উনি বলছেন এই পলিসিটা আনকনস্টিটিউশনাল। সেই জায়গায় আমাদের প্রশ্নটা, উনি তো নিজেই এই পলিসিটা বানিয়েছেন, তাহলে উনি কিভাবে এই পলিসিটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করছেন? বা তৎকালীন সময়ে যারা অ্যাডভোকেটরা ছিলেন, যারা গভর্নমেন্টের পক্ষ হয়ে লড়াই করছিলেন, এনারা ওই সময় এই বিষয়বস্তুগুলো কেন কোর্টের সামনে তুলে ধরেননি?
আমি যথেষ্ট আশাবাদী এবং বিশ্বাস করি, আইনকে বিশ্বাস করি বলেই এই কথাগুলো বলছি। যদি ওই সময় জাস্টিস দীপক গুপ্তা এই বিষয়টা জানতেন, নিশ্চয়ই জাস্টিস এস.সি. দাস এই কেসের ডিভিশন বেঞ্চে থাকতে পারেন না, বা ওই সময় এই কেসটা অন্য কোথাও শিফটিংয়ের বিষয় থাকে। যাই হোক, আলটিমেটলি 2014 সালে তন্ময়নাথ ভার্সেস স্টেট গভর্নমেন্ট নামে যে কেসটা, যার মধ্যে 58টা রিট পিটিশনকে ট্যাগ করা হয়েছিল, পরবর্তী সময় আরও কিছু কেস ছিল, এটার মধ্যে প্রায় 62টা কেসের মতো ছিল। এবার এই 58টা রিট পিটিশনকে কম্বাইন করে একটা জাজমেন্ট দেওয়া হয় 2014 সালে। সেই জাজমেন্টটা বেরিয়েছে, এটা রাজ্যবাসীর কাছে জানা। এই জাজমেন্টটা যেদিন বেরিয়েছিলেন, সেদিন আমাদের প্রতিপক্ষে যিনি অ্যাডভোকেট মেইন ছিলেন, অ্যাডভোকেট একে ভৌমিক, উনি প্রয়াত হয়েছেন। উনি সন্ধ্যাবেলায় একটা মিডিয়ার সামনে কিছু বক্তব্য রাখেন। ওই বক্তব্যটাও যদি তৎকালীন সময়ে সরকারের প্রতিনিধিরা শুনতেন, তাহলে বুঝতে পারতেন যে এই জাজমেন্টটার মধ্যে সবাই নেই। 219 পৃষ্ঠার জাজমেন্ট, নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে এটা পড়া সম্ভব নয়, এটাও বাস্তব। তো যাই হোক, আমরা যারা তৎকালীন সময়ে শিক্ষকতায় ছিলাম, আমরা কোনো একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। সেই সংগঠনের নাম কি ছিল? টিজিটি। আমরা ছুটে যাই সংগঠনের নেতৃত্বদের কাছে, এবং আমার এখনও মনে আছে এই বিষয়টা। আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্বপন বল মহোদয়। ওনার কাছে আমি গিয়ে বলি যে এই বিষয়টা তো অন্যরকম হচ্ছে, আমরা তো কোনো নোটিশ পাইনি, আমরা তো কোনো পার্টি ছিলাম না, তাহলে আমরা কেন কেসে যাব না? আমাদের কেসে যাওয়া উচিত। উনি আমাদেরকে বললেন যেটা, যে না, ওয়েট করে আমরা দেখছি বিষয়টা। তো যথারীতি দেখলেন এবং একটা মিটিং কল করেছিলেন। তৎকালীন সময় যারা 10,323 তারা অন্তত ওকে বলতে পারবেন, টাউন হলে আমরা মিটিংটা অ্যাটেন্ড করি। মিটিংটার সারমর্মতা আমরা যা বোঝার বুঝেছিলাম, এবং পরবর্তী সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সংগঠন দায়িত্ব নিয়ে 10,323 এই কেসটাকে সুপ্রিম কোর্টে অপারেট করবে। তার জন্য আমাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে হবে। তো ফাইন্যান্সিয়াল হেল্পের বিষয়টা টিজিটি এর দায়িত্ব না নিয়ে টিইসিসি দায়িত্বটা নেয়, এবং এটা স্পেশাল ফান্ড বলে এটাকে ট্রিট করা হয়। এটাকে বলা হয়নি 10,323 কেস পারপাসে টাকা তোলা হচ্ছে, স্পেশাল ফান্ড বলেই রিসিপ্টটা দেওয়া হয়েছিল। কিন্তু আমার যতদূর মনে আছে, আমরা যারা 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা ছিলাম, তাদের মধ্যে একটা স্ল্যাব করে দেওয়া হয়েছিল। ইউজিটিরা 500 টাকা, জিটিরা 1000 টাকা এবং পিজিটিরা 1,500 টাকা করে দেবে। তো এই যে সংখ্যাটা 10,323, এটাকে যদি এই ক্যালকুলেশনে ধরা হয় যে 4,600 ইউজিটি, 4,500 জিটি এবং 1,500 বা 1,100 মতন পিজিটি টিচার, প্রায় 80 লক্ষ টাকার মতন কালেকশন হয়। এবং যথারীতি তৎকালীন সময়ে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। পাশাপাশি টিজিটি এর তরফ থেকেও 2টো এসএলপি করা হয় সুপ্রিম কোর্টে। কেসগুলো চলতে থাকে। বারংবার জিজ্ঞেস করা হচ্ছিল নেতৃত্বদের কাছে, আমরা যাই জিজ্ঞেস করি যে কেসগুলো কী কন্ডিশনে আছে, কিন্তু সদুত্তর পাইনি। আজও অধরা আছে এই উত্তরগুলো, কিন্তু এখনও অবধি টিজিটি এর তরফ থেকে দেওয়া হয়নি যে টিজিটি এর তরফ থেকে যে 2টো এসএলপি 10,323 নিয়ে করা হয়েছিল, তার কি হয়েছে সেই উত্তরটা কিন্তু এখনও মানে টিজিটি এর তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করেনি এরা। যতদূর আমাদের কাছে ইনফরমেশন, 2টো এসএলপির মধ্যে একটা এসএলপি 6 মাস পরেই খারিজ হয়ে যায়, আর একটা প্রায় 1.5 বছর অবধি গড়ায়, তারপর সেটাকেও খারিজ করে দেয়। যদি খারিজ না হতো, 2017 সালে সুপ্রিম কোর্ট
দেশের সর্বোচ্চ আদালত যখন জাজমেন্টটা দিয়েছিল, সেই জাজমেন্টটার মধ্যে নিশ্চয়ই এএসএলপিগুলোর কথা লেখা থাকবে, বা ওই জাজমেন্টটাও এদের জন্য এফেক্টিভ, এরকম কিছু লেখা থাকে জেনারেলি। তা যাই হোক, 2017 সালের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তাতে 123 নম্বর প্যারা এটাকে একটু মডিফিকেশান ছাড়া বাকিটা আপহেল্ড করে, মানে যেমন ছিল তেমনই রাখে। তো তাতে করে তো 2017 সালের ডিসেম্বরের অবধি আমাদের চাকরিটা ছিল। তারপর তৎকালীন সময়ে বামফ্রন্ট গভর্নমেন্ট আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, এই বলে দ্বারস্থ হয় যে এই সিচুয়েশনে আমার রাজ্যের শিক্ষক স্বল্পতা আছে, সুতরাং এই সিচুয়েশনে আমাকে আর কিছুদিন এদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক, এর মধ্যে আমি ব্যবস্থা গ্রহণ করব বলে সবাই জানেন, তারপরও বলছি। তো সুপ্রিম কোর্ট তৎকালীন সময় 6 মাসের একটা এক্সটেনশন দেয়, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে এক্সটেনশনটা হয়ে যায় অ্যাডহক হিসাবে। এরই মধ্যে ইলেকশন ঘোষণা হয়, ইলেকশনের পট পরিবর্তন হয়। ইলেকশনের আগে বর্তমান যারা রাজ্য সরকারে আছেন, তাদের বেশ কিছু নেতৃত্ব, আমাদের রাজ্যের নেতৃত্ব বলুন কিংবা কেন্দ্রীয় নেতৃত্বরা এবং দেশের মন্ত্রীরা এসে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তাতে করে 10,323-এর অনেক অংশের মানুষই এদের কথাগুলোকে বিশ্বাস করেছেন, এবং বিশ্বাস করাটা স্বাভাবিক। দেশের মন্ত্রীরা এসে বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন, তো বিশ্বাস করাটা স্বাভাবিক। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, তিনি আজকে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি মিডিয়ার সামনে বেশ কিছু কথা বলেছিলেন, সেগুলো আজও আমরা চালাই, শুনি। উনি যে কথাগুলো বলেছিলেন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্পূর্ণই মিল খাচ্ছে না বিষয়গুলো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 10,323-এর কিছু সংখ্যক লোক এই 17 সালের জাজমেন্ট বেরোনোর আগের পরিপ্রেক্ষিতেই এই সমস্ত ভূমিকাগুলো দেখে আমরা আলাদাভাবেই সংঘবদ্ধ হতে থাকি। সংঘবদ্ধ হয়ে সারা রাজ্যে আমাদের সংগঠন বিস্তৃত হয়, এবং আমরা নিজেদের মতো করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। তাতেও বিশেষ কোনো সফলতা আমরা পাইনি। এবার একটা কথা বলে রাখা ভালো, 2017 সালে যখন সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, এই জাজমেন্টটা দিয়েছিল, আপনারা নিশ্চয়ই একটা ইন্টারভিউ দেখেছিলেন, তন্ময় নাথ এবং ওনার সঙ্গে একজন ম্যাডাম বসেছিলেন। ওই ইন্টারভিউটাকে একটু মনে করে দেখবেন। ওই ইন্টারভিউতে যিনি ভদ্রমহিলা ছিলেন, একজন দিদিমণি, উনিও কিন্তু পিটিশনার ছিলেন। উনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন, আমার এখনও মনে আছে, যে প্রয়াত সুধীন্দ্রবাবু, উনি ওনাকে হেল্প করেছিলেন বা ওনাদের হেল্প করেছিলেন অ্যাডভোকেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছিলেন ওনার মাধ্যমে। তো যাই হোক, আলটিমেটলি সুপ্রিম কোর্ট থেকে আমরা বিশেষ কিছু পাইনি। তারপর রাজ্য সরকার কিন্তু তার মাঝখানে আরেকটা ব্যবস্থা করেছিলেন নন টিচিং পোস্টেই। তো ওই পোস্টগুলোতে আমরা ইন্টারভিউ দিই, মোটামুটি কমপ্লিট ছিল, সব কিছু ইন্টারভিউ কমপ্লিট ছিল। এমতো অবস্থায় হঠাৎ রাজ্যের হাইকোর্টে একটা কেস পুট আপ হয়, কিন্তু সেখানে কোনো সুবিধা না করতে পেরে এই কেসটাকে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। তার পিটিশনারের নাম নিশ্চয়ই আপনারা সবাই জানেন, দেবাশিস পাল চৌধুরী। এবং এটা একটা কন্টেম্প পিটিশন দাখিল করা হয় রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে, ওনাকে পার্টি করা হয়েছিল। আলটিমেটলি কোর্ট প্রাইমা ফেসি এটাকে স্টে করে রাখে, দীর্ঘদিন চলতে থাকে।
আমরা আবার সংঘবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিই। সে সময় একমাত্র কেস ছিল এই দেবাশিস পাল চৌধুরীর করা কন্টেম্প পিটিশনটা। আমরা যাই, সেই সময় হিয়ারিংয়ে যেটা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলছে এখন তো আর কোনো কেস নেই। কেননা নেই, কারণ কি এই যে দেবাশিস পাল চৌধুরীর যে কন্টেম্প পিটিশনটা সেদিন সুপ্রিম কোর্টে উইথড্র হয়। এই সুপ্রিম কোর্টে উইথড্রর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলে রাখি, বর্তমান যে রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর, এই শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার থেকেই সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট সাবমিট করা হয়েছে। এই এফিডেভিটটা কিন্তু এখনও জনসম্মুখে কেউ আনেনি বা বলেও নি, মাননীয় শিক্ষামন্ত্রীও এই বিষয়গুলো কিছু বলছেন না, যার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই কন্টেম্পটা উঠিয়েছে। আমাদের প্রশ্ন হলো, এই এফিডেভিটে এমন কি লিখেছেন যার কারণে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বলছেন যে এই পদগুলোতে আর চাকরি দেওয়া যাবে না। প্রশ্নটা হচ্ছে, আপনি এফিডেভিটটাতে কি দিয়েছিলেন সেই বিষয়টা জনসম্মুখে আসুক না, আমরা না হোক বিধানসভাতে আলোচনায় তুলুন আপনারা কি দিয়েছিলেন। জনমাধ্যমে না আসুক, অন্ততপক্ষে বিধানসভার সদস্যরা তো জানো যে এই এফিডেভিটটাতে আপনি কি লিখে দিয়েছেন যে কন্টেম্পটা উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে আর কোনো চাকরি দেওয়া যাবে না, এই চাকরিগুলো দেওয়া যাবে না। তা আমি আবেদন রাখবো রাজ্যের প্রত্যেকটি বিধায়কের কাছে, এই বিষয়টা অন্ততপক্ষে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনারা জানতে চান যে এই এফিডেভিটে কী ছিল। যাই হোক, আমরা যখন ওই কেসটা নিয়ে তখন যাই সুপ্রিম কোর্টে, তখন বলে যে যেহেতু দেবাশিস পাল চৌধুরীর কেসটাকে কন্টেম্প উঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের আর কোনো কেসটা হেয়ারিং করার জায়গা নেই। তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমাদের হাইকোর্টে একটা কেস চলছে, সেই জায়গায় আমাকে যাওয়ার লিবার্টি দেওয়া হোক। তো সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আমাদের লিবার্টিটা অ্যাকসেপ্ট করে আমরা লিবার্টিটা নিয়ে ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। সেক্ষেত্রেও অনেক ঘটনা ঘটে যায়। তৎকালীন সময়ে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন মাননীয় সঞ্জয় করল মহোদয়। আমাদের কেসটা আমরা সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনি, চলছে, গভর্নমেন্টকে নোটিশ করা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট সেই নোটিশের উত্তর দেয়নি। হঠাৎ করে চিফ জাস্টিস বলছে আজকেই ফাইনাল হিয়ারিং করে ফেলবে। এমন কি ইমার্জেন্সি হলো যে এই কেসটার এত তাড়াতাড়ি হিয়ারিং করানো দরকার হয়ে গেছে। কারণ কি ওই সময়টাতে জাস্টিস একে খুরিশি রাজ্যে আসবেন এমন একটা ভাব, আবার সঞ্জয় করল মহোদয় উনি চলে যাবেন এরকম একটা সময়। এই সময়টাতে হঠাৎ করে উনি খুব জোড়াজোড়ি শুরু হয়েছে কোর্টের ভিতরে যে আজকে হিয়ারিং করবে। যাই হোক, আমাদের অ্যাডভোকেটরা রিকোয়েস্ট করে একদিনের সময় নিয়েছে, মানে আজকে না হয় কালকে হোক, সো দ্যাট আমরা একজন সিনিয়র অ্যাডভোকেটকে আনতে পারি। তো যথারীতি আমরা সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে এনি হাউ ম্যানেজ করে পরের দিনই আমরা অ্যাপিয়ার করাই। সে সময় আমাদের কোর্টে অ্যাডভোকেট এসেছিলেন সুপ্রিম কোর্ট থেকে, সিনিয়র অ্যাডভোকেট সঞ্জীব সেন মহোদয়। হিয়ারিং দীর্ঘক্ষণ চলে, সবাই আশাবাদী ছিল। যাই হোক, আলটিমেটলি যা জাজমেন্ট দিয়েছেন সঞ্জয় করল মহোদয় ওটা আমরা সবাই জানি। তবে একটা জিনিস দিয়ে গেছিলেন যে অর্ডার 1 রুল 8 মে নট বি অ্যাপ্লাইড। এরই মাঝখানে একটা জিনিস বলে রাখা দরকার, খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন ত্রিপুরা হাইকোর্টে এই কেসটা চলছিল, ত্রিপুরা হাইকোর্ট কিন্তু 462 জনকে ইন্ডিভিজুয়াল নোটিশ করেছিল, এবং এই কেসটা যখন গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, তৎকালীন সময়ে সুপ্রিম কোর্টও কিন্তু এই 462 জনকেই নোটিশ করেছে, এবং যাদেরকে ইন্ডিভিজুয়াল নোটিশ করা হয়েছিল তাদের বাই নেম কিন্তু পেপারে নোটিশ ছাপানো হয়েছিল। সেই পেপারের কপিটাও কিন্তু আমার কাছে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ন্যাচারাল জাস্টিসের ব্যাপারটা বলা হচ্ছে, আমরা বলছি এবং কোর্ট শুনছে না, এই কারণেই আজকে আমার হয়তোবা ফেসবুকে আসা, যে বাস্তব জিনিসটা আপনারা জানুন যে দেশের সর্বোচ্চ আদালত 462 জনকে নোটিশ করেছে এবং তাদের নামই পেপারে দেওয়া আছে। আমি বলছি না 462 জনের চাকরি যাক কি না যাক, এগুলো বিষয় না, কিন্তু আইন যে জিনিসটা করেছে, এবার এই জাজমেন্টটাকে ইমপ্লিমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকার কি করলো? কোথাও কি ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টে বা সুপ্রিম কোর্টের জাজমেন্টে এই এন্টায়ার এই 3টে সেকশন, মানে
2010 সালের জিটি পিজিটি এবং 2014 সালের ইউজিটিদেরকে টার্মিনেট করার কথা বলা হয়েছে? তার কোনো প্রমাণ আছে কোর্টের কাছে? বা এই জাজমেন্টের মধ্যে কোথাও প্রমাণ আছে? আমি আজকে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, কি কি ঘটে কোর্টগুলোতে। যাই হোক, আলটিমেটলি আমরা যখন সঞ্জয় করলে এই জাজমেন্টটা পেয়েছিলাম, সেই জাজমেন্টটাকে আমরা মানে নিতে পারছিলাম না, তাই বলে আমরা সুপ্রিম কোর্টে আবার ফিরে যাই। সুপ্রিম কোর্টে এই জাজমেন্টটাকে নিয়ে যাই এবং সুপ্রিম কোর্টে আমরা এসএলপি করি। পরবর্তী সময়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অজয় দেববর্মা স্যার মহোদয় তারাও গিয়েছিলেন, এরপরে মানস ভৌমিক স্যারও গিয়েছিলেন, তারপরে আমাদের অলোক চক্রবর্তীরও একটা কেস ওটার সঙ্গে ট্যাগ হয়েছে, সবগুলো কেস ট্যাগ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে যখন এই কেসগুলো চলে, তখন বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু কোর্টের মধ্যে ঘটে যায়। এতগুলো কথা বলছি এই কারণে, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির বিষয়টা কোর্ট থেকে এসছে এটা বোঝানোর জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে আপনাদের। প্রথমে একটা সুপ্রিম কোর্টে থেকে একটা নোটিশ করা হয় গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। সেই নোটিশটা তিন 10/2019। আচ্ছা ঠিক আছে, ওই নোটিশে বলেছিলেন যে আমাদের সব রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, এজ রিল্যাক্সেশনের বিষয়টা নিয়ে একটা নোটিশ করেছিলেন সুপ্রিম কোর্ট থেকে। তৎকালীন সময়ে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করি এই নোটিশটার পর, যে এই একটা সুযোগ এসছে, আপনি চাইলে আমাদেরকে পাঠাতে পারেন। কারণ কি, ওই হিয়ারিংয়ে আমি সুপ্রিম কোর্টে ছিলাম যখন এই নোটিশটা করা হয়, এবং 127-এর ব্যাখ্যা ট্যাখ্যা নিয়েও আমি আজকে বলবো। সুপ্রিম কোর্ট ভাববেন না যে 127-এর ব্যাখ্যা দেয়নি। তো এই রাজ্যে যা দেখছি যে 127 নিয়ে যেগুলো বলা হচ্ছে বা হাইকোর্টে যেগুলো বলা হচ্ছে, আর আমি যেটা স্বয়ং সুপ্রিম কোর্টের জাস্টিস ইউ ললিতের মুখ থেকে শুনে এসেছি, তার মধ্যে অনেকটাই ডিফারেন্স, যে কারণে আমি এগুলো মেনে নিতে পারছি না, তাই আপনাদের কাছে এইগুলো বলা। তো যাই হোক, এই একটা নোটিশ করা হয়েছিল তৎকালীন সময়ে। এই নোটিশটার উত্তর কিন্তু গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে দেয়নি। পরবর্তীতে আরেকটা নোটিশ করা হয়েছিল, নোটিশ না ঠিক, পরবর্তীতে যখন গভর্নমেন্টের অ্যাডভোকেট মনিন্দর সিং ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট কাউন্সিল, তো মনিন্দর সিং মহোদয় আমাদের অ্যাডভোকেটরা যখন আর্গুমেন্ট করছিলেন এই বিষয়টা নিয়ে 127 নিয়ে, তা বারবার ডিনাই করছিলেন যে এই কেসটাকে রিওপেন করার দরকার নেই, এটা অলরেডি সলভ। এদিকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন সব ধরনের সহযোগিতা করবেন, ওইদিকে সুপ্রিম কোর্টে মনিন্দর সিং বলছেন আর কেসটার রিওপেনের প্রয়োজন নেই, এটাকে অলরেডি ক্লোজড। যাই হোক, আলটিমেটলি আর্গুমেন্টে যেটা দাঁড়ালো যে মনিন্দর সিং বলছেন ঠিক আছে, পিটিশনারের পক্ষ থেকে যদি কোনো রিপ্রেজেন্টেশন দেওয়া হয় রাজ্য সরকারকে, দ্যাট উইল বি কনসিডার্ড। তো যথারীতি আমরা দিল্লি থেকে ফিরে আসি, এসে আমাদের রাজ্য সরকারকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দিই। কিন্তু একটা অদ্ভুত কাণ্ড, এই রিপ্রেজেন্টেশনের 24 ঘন্টার মধ্যেই এর উত্তর দিয়ে দেয় যে আমরা এটা মানব না। সুপ্রিম কোর্টে বলেছে কনসিডার করবে, যখন আমরা রিপ্রেজেন্টেশনটা দিলাম উইদিন 24 আওয়ার্স, যেটা দিতে পারে না, 24 ঘন্টার মধ্যে একটা রিপ্রেজেন্টেশনের উত্তর দেওয়া যায় না, সেটাও করে দেখিয়েছে এই রাজ্য সরকার। মানে এরা অলরেডি ডিটারমাইন্ড যে আমি দেব না। যাই হোক, 24 ঘন্টার মধ্যে এই উত্তর আমরা পেয়ে গেছি যে রাজ্য সরকার এটা মানবে না। তারপর আরও হিয়ারিং চলে। হিয়ারিংয়ের মধ্যে সুপ্রিম কোর্ট আবার একটা নোটিশ করে। সেই নোটিশটার মধ্যে কিভাবে এই এফিডেভিটটা এসছে সুপ্রিম কোর্টে গ্রুপ সি গ্রুপ ডি, তার প্রেক্ষাপটটা আপনারা এই জানলেই বুঝবেন। আমি সেই নোটিশের একটা পোর্শন পড়ে শোনাবো আপনাদের।
সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এফিডেভিটটা রাজ্য সরকার এমনিতেই ইচ্ছা করেই সুপ্রিম কোর্টে দেয়নি, কারণ কি সুপ্রিম কোর্টের জাস্টিস অনারেবল জাস্টিস উদয় উমেশ ললিত এবং জাস্টিস বিনীত শরণ, এরা দুজনেই ডিভিশন বেঞ্চ, এরা একটা নোটিশ করেছিলেন। এই নোটিশের সেকেন্ড পেজের লাস্ট প্যারাটা আমি জাস্ট পড়ছি। We call upon the state to place an appropriate affidavit indicating the stand of the state and what step the state is contemplating and the kind of benefit that it seeks to extend to the teachers by way of alternative employment. মানে সুপ্রিম কোর্ট থেকেই গভর্নমেন্টকে বলা হয়েছে তুমি এফিডেভিট করে জমা দাও যে এই সমস্ত টিচারদেরকে তুমি অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের কী ব্যবস্থাপনা করছো। এভাবেই এই এফিডেভিটটা আসেনি, কিন্তু যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো বলে যাচ্ছেন, সেটা এমনিতেই আসেনি। কি আছে, তারপর রাজ্য সরকার একটা এফিডেভিট সাবমিট করে। এফিডেভিটের মধ্যে জাস্ট আমি পেজ নাম্বার 52 লাস্ট প্যারাটা পড়ছি। There are total 10,618 Group C and Group D posts vacant in different